আমি নজর রাখবো এবং কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, তুমি যেমনটা বলছিলে একটু আগেই যে এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের এই যে সংঘাত, এই সংঘাতের এরপরে পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, এই সংঘাত যে আরো বাড়বে সেটা স্পষ্ট। সেটা যখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের পক্ষ থেকে ফের কিন্তু একটা কমিশনে চিঠি পাঠানো হয়, এবং যেখানে সেই চিঠিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বলা হলো, কি বলা হলো, যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যারা তদারকি করে, নর্মালি তাই, এটা স্বাভাবিক বিষয়, প্রকল্পের যে বিভিন্ন গতি যে অফিসাররা দেখে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যাদের উপর পুরোপুরি এই সরকার নির্ভরশীল, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়াটা সেটা কিন্তু একটা প্রশাসনের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যের কাছে, রাজ্যের শাসক দল বা তৃণমূলের কাছে সত্যি একটা অস্বস্তি। কিন্তু নবান্ন তরফ থেকে ফের দিল্লিতে চিঠি পাঠানো হলো এবং চিঠি পাঠিয়ে দুটো বিষয় বলা হলো, যে একেবারে বিধানসভা নির্বাচন যেহেতু সামনে, যে অফিসাররা উন্নয়নের নজরদারি করে, উন্নয়নমূলক কাজের তদারকি করে এবং যারা আইন শৃঙ্খলা দেখে, তাদেরকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে এই রাজ্য সরকারের অনেকটাই সমস্যা তৈরি হবে। আর কি বলা হলো যে রাজ্য সরকার আবার নতুন করে 9 জন অফিসারের একটা তালিকা তারা দিল্লিতে পাঠালো। সেই তালিকায় কার নাম রাখা হলো? সেই তালিকায় রাজীব কুমারের নাম পাঠানো হলো, অভিনব চন্দ্র, নিরঞ্জন কুমার, ডক্টর বিশ্বনাথ রায় অর্জুন, তাপস কুমার বাগচি সহ এই ধরনের বেশ কিছু 10 জন অফিসারের নাম রাজ্য প্রশাসনের তরফ থেকে দিল্লিতে পাঠানো হলো। কিন্তু তারপরও কি হলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে স্থির থাকলো এবং এই চিঠিটাকে যখন রাজ্য প্রশাসনের তরফ থেকে পাঠানো হলো, পুরোপুরি দিল্লি খারিজ করে দেওয়া হলো এবং দিল্লি খারিজ করার পর ফের দিল্লির তরফ থেকে চিঠি পাঠানো হলো এবং যে তালিকা তারা প্রথমে যে সিনিয়র অফিসারদের তালিকা দিল্লি পাঠিয়েছিল, সেই অফিসারদের বলা হলো যে 5 এবং 6 তারিখ তাদেরকে দিল্লি পাঠাতে হবে এবং তাদেরকে ট্রেনিং নিতে হবে। এবং শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দেখো যেহেতু এটা একটা সাংবিধানিক প্রোটোকল, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আটকাতে পারলেন না এবং এই সমস্ত অফিসারদের 5 এবং 6 তারিখে দিল্লিতে ট্রেনিং হলো। কিন্তু প্রশ্ন এখানে, এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে? তাহলে কি পলিটিক্যালি ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যেতে পারে? ফের তিনি জ্ঞানেশ কুমারের কে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর্টের হিয়ারিং আছে, ইতিমধ্যে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অবধি উনি পৌঁছে গেছেন, কালো কোর্ট তিনি গায়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে পলিটিক্যালি দেখো, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, তাতে পলিটিক্যালি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও মাইলেজ পেয়ে যাবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা রাজ্যে কিন্তু এবার প্রচার শুরু করবে যে তাকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটা যুক্তি, যে তারা 5 বার চিঠি পাঠিয়েছিল রাজ্যর পক্ষ থেকে, তাদের একবারও জবাব দেওয়া হয়নি এবং তারা এসব দেখেনি কে সিনিয়র কে জুনিয়র। সে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার যেটা বক্তব্য, যে তারা 2010, 2011, 2001, 2002 তারা একেবারে এই ব্যাচে তারা দেখেছে কারা কারা সিনিয়র অফিসার বা কারা কারা এই রাজ্যের IAS IPS আছে, তাদেরকে বাল্ক হিসেবে তুলে নিয়েছে। কিন্তু পলিটিক্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশনের ওপর সুচেতা সুর চড়াবে এবং তারা বলবে এবং ফের যে একটা বড় সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চলেছে, এটা হতে পারে ফের তিনি কিন্তু জ্ঞানেশ কুমারের দপ্তরে তিনি যেতে পারেন এবং গোটা রাজ্য জুড়ে আন্দোলন করতে পারেন, বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে পারেন। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি দেখেছো যে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে যে তিনি একের পর এক চমক তিনি দিয়েছেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, সেক্ষেত্রে পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গেল এবং এরপর ফের একটা অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হলো। এরপর ফের তিনি প্রচার করবেন যে তার সরকার বা তার প্রশাসনের যারা আমলা, যারা IAS IPS অফিসার, যারা মূলত উন্নয়নের কাজগুলো করে, তাদেরকেই নির্বাচন কমিশন তুলে নিচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে যেহেতু সামনেই দেখো বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এটা একটা বড় মাইলেজও তৈরি হবে। একেবারেই তাই। দেখো, পলিটিক্যাল মাইলেজ কিন্তু একটা তৈরি হবে, কিন্তু আমরা যেটা কমিশনের তরফ থেকে জানতে পারছি বা প্রশাসনের তরফ থেকে আমরা যেটা একটা বিষয় জানতে পারছি, যে ফের কিন্তু এই যে চিঠি পাঠানোর যে দৌড়ত, সেটা কিন্তু আবার শুরু হতে পারে। কারণ ইতিমধ্যেই যে অফিসাররা ট্রেনিং নিয়েছে,
তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তরফ থেকে একটা কিন্তু এটা একটা তিনি বলতে পারে যে সেই অফিসাররা ট্রেনিং নিয়েছে এবং তারা ট্রেনিং নেওয়ার পর আর যে যারা এখানকার আইএস আইপিএস আছে তারা অন্য অফিসারদের ট্রেনিং দিয়ে তাদেরকে রেডি করে তাদের জায়গায় তারা যাবে। এই ইস্যুতে এই ইস্যু কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে আবার এখন দিল্লি সেটা মেনে নেবে কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন যে তার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে নেওয়া মানে তার রাজ্যের একটা কোনো জেলার কমিশনার বা সিপিকে যখন সরিয়ে নেওয়া হচ্ছে বা কোনো এসপিকে সরিয়ে নেওয়া হচ্ছে মানে তার প্রশাসনিক যে কাজকর্ম চালাতে তাকে অসুবিধে পড়তে হতে পারে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বিকল্প নাম পাঠানো হলো, কিন্তু সেই নাম নির্বাচন কমিশন মেনে নিলেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনিও কিন্তু একটা আক্রমণাত্মক মুড আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পাল্টা চিঠি পাঠালেন। সেক্ষেত্রে এরপর পরবর্তী পদক্ষেপ কি হবে এখন সেটাই দেখার বিষয়। এখনো সেটা সময়ের জন্য অপেক্ষা করতে, কিন্তু এখানে দেখো সুজয় এখনো পর্যন্ত এসআইআর চলছে। আমরা জানি 7 তারিখে প্রসেস কমপ্লিট হয়েছে, তবে 14 তারিখে তার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যেই আমরা একটা বিভিন্ন ছবি গোটা রাজ্য জুড়ে দেখেছি। কোথাও দেখেছি যে বিয়ের দিনকে তাকে ডাকা হয়েছে, যে কারণে বিয়ের বিয়ের মণ্ডপ ছেড়ে যেতে হয়েছে এসআইআর এর হিয়ারিং এ। নৌসেনায় কাজ করেছেন, সেনায় কাজ করেছেন, এত দিন যাবৎ তারা দেশের পরিষেবা দিয়েছেন, তারপর রিটায়ারমেন্টের পরে তাদের নাম নেই, তাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রচুর বয়স্ক মানুষ যারা প্রায় 100 ছুঁই তাদেরকে হিয়ারিং এ যেতে হচ্ছে। এই সমস্ত নিয়ে একটা কিন্তু ভীষণ বাজে একটা পরিস্থিতি আমরা দেখেছি, এবং জানিয়ে যে শুধুমাত্র শাসক দল সরব হয়েছে এমনটা নয়, বিজেপির তরফ থেকেও আমরা সরব হতে দেখেছি। এবং জানিয়ে মুখ্যমন্ত্রী একেবারে আমরা জানি রাজধানীতে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া কি সত্যি শেষ হয়ে যাবে? তুমি যেটা প্রশ্নটা করেছো, এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষের মনে এটাই প্রশ্ন যে শেষ পর্যন্ত এসআইআর কোথায় দাঁড়িয়ে আছে, চূড়ান্ত তালিকা এ রাজ্যের কবে প্রকাশ হবে। এবং তুমি যেটা বললে এটা তো ফ্যাক্ট, গোটা রাজ্যের মানুষের একটা বড় অংশ, এবং যেটা তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলের বিধায়ক সাংসদরা তারা কিন্তু একটা ব্যাপকভাবে প্রচার শুরু করলো বিজেপির বিরুদ্ধে যে এসআইআরের শুনানির নামে, হিয়ারিং এর নামে তাদেরকে কিভাবে হয়রানির শিকার হলো। কিন্তু বাস্তবে চিত্রটাও তো তাই, আমাদের ক্যামেরার সামনে তো উঠে এসেছে কি লম্বা লাইন। আর সামান্য সামান্য ভুলের জন্য কোথাও হয়তো নামেতে এ আছে ও হয়ে গেছে, বা কোথাও একটা কুমার চলে এসেছে, মানে তারপরে দেখা যাচ্ছে না তার যে 2002 এর যে লিস্ট সেখানে সেই